আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আদাব। আশা করি সবাই আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আজ আমরা রাইটিং গুড প্যারাগ্রাফস এই টপিকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ হাউ টু রাইট আ গুড প্যারাগ্রাফ স্টেপ বাই স্টেপ, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো একটু শুরুতেই কষ্ট করে আমাকে কনফার্ম করবেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। দয়া করে একটু কমেন্ট করে আমাকে কনফার্ম করবেন প্লিজ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো। এখন আমরা মূল আলোচনায় যাব। আমরা আজকে প্যারাগ্রাফ রাইটিং বা হাউ টু রাইট গুড প্যারাগ্রাফস এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, বা আসলে ভালোভাবে আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে বা প্যারাগ্রাফ লেখার যে মূল নিয়মটা, এটা নিয়েই মূলত আমাদের আলোচনাটা হবে। তো শুরুতেই বলে নিই, এই যে দেখেন রাইটিং গুড প্যারাগ্রাফস বা হাউ টু ডেভেলপ আ গুড প্যারাগ্রাফ, হাউ টু রাইট আ গুড প্যারাগ্রাফ, ওয়েজ অফ রাইটিং বেটার প্যারাগ্রাফস, এই যে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা সমালোচনা করতে পারি, আমরা পর্যালোচনা করতে পারি। কিন্তু দিন শেষে এই আলোচনা, সমালোচনা, পর্যালোচনা যেটাই আমি বলি, আপনার কোনো সুফলে আসবে না যদি আপনি প্র্যাকটিক্যালি ইউজ না করেন। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ভাই, রাইটিং এমন একটা জিনিস, এটা হচ্ছে একদম ইনার একটা বিষয়। হ্যাঁ, এটা একটা ভেতরের একটা বিষয়। আমি সারা জীবন আপনাকে রাইটিং প্র্যাকটিস করালেও আপনি রাইটিংয়ে শাইন করতে পারবেন না যদি না আপনি নিজে নিজে রাইটিং প্র্যাকটিস করতে থাকেন। নিজে নিজে যদি রাইটিং প্র্যাকটিস না করেন আর নিজে নিজে যদি লেখালেখি না করেন, আপনাদের দুনিয়ার কেউ রাইটিংয়ে বস বানাতে পারবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুরু করি। দেখেন, রাইটিং গুড প্যারাগ্রাফ, যেটা বলতেছিলাম যে আপনি যখন ভালো প্যারাগ্রাফ লিখতে যাবেন বা আপনি যখন মানসম্মত একটা প্যারাগ্রাফ লিখতে যাবেন, এইটা লিখতে গেলে আপনাকে আসলে আমরা জাস্ট কিছু রুল বলতে পারবো, কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে নিজেরে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ হবে না। যেমন ধরেন, আপনি একটা বই কিনলেন, যেমন ছোটোবেলা আমরা পড়ে আসছি যে ইংরেজি শেখা নিয়ে আমরা একটা গল্প পড়েছিলাম। একজনের নাম রাগিব আর একজনের নাম আদিব। তো দুজনেই চাইলো যে তারা সাইকেল চালানো শিখবে। আপনারা হয়তো জানেন, যে গল্পটা পড়ছেন বা শুনেছেন। তো তাদের মধ্যে একজন কী করলো, একটা সাইকেল নিয়ে মাঠে গেল। তো সে চালাতে যখন শুরু করলো, প্রথম 2-3বার পড়ে গেল এবং এটা দেখে অপরজন খুব হাসাহাসি শুরু করলো। এবং যে হাসতেছিল সে একটা বই নিল, বইটার নাম হচ্ছে হাউ টু রাইড আ বাইসাইকেল, কীভাবে একটা বাইসাইকেল চালানো যায়। সে বাইসাইকেল কীভাবে চালানো যায় এটা পড়লো, বাইসাইকেল কী, বাইসাইকেলের স্ট্রাকচার কী, এটা কীভাবে কাজ করে, লিভার কীভাবে কাজ করে, সব পড়লো। কিন্তু সে বাইসাইকেল চালাতে পারলো না। বাট যেই ছেলেটা বাইসাইকেল কী, কে এটা প্রথম সৃষ্টি করছে, এটা লিভার কীভাবে কাজ করে, কিচ্ছু পড়ে নাই। জাস্ট সে যে 2-4বার পড়ে গেছে, প্র্যাকটিস করছে, সে কিন্তু ঠিকই কি বাইসাইকেল চালাতে পারতেছে। তার মানে কি ভাই, আমরা থিওরিটিক্যালি শুধু পড়লে জীবনেও কাজ হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আলতাফ ভাই বলতেছেন 2 আওয়ার্স ডিফারেন্স। ওকে, যাক, মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা শুরু করে দিচ্ছি যে প্যারাগ্রাফ রাইটিংটা। যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমরা জাস্ট প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় এটা আমি আপনারা বলতে পারবো, কিন্তু দিন শেষে আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি থাকতে হবে। খায়রুজ্জামান তমাল ভাই বলতেছে পড়েছি। জি ভাই, পড়ছেন। আপনারা ইউনিট 3 লেসন 1-এ পড়ছিলেন। এটা সম্ভবত 29 পৃষ্ঠায় ছিল আপনাদের ইন্টারমিডিয়েটের বই। এই পুরো বইটা আমার মুখস্থ ছিল ভাই, পৃষ্ঠা নাম্বার সহ। এখন ভুলে গেছি, 2016 থেকে আর পড়ানো হয় না, কারণ সিলেবাস চেঞ্জ। আপনাদের এই পুরো বইটা 24টা ইউনিট ছিল। আমার মোটামুটি দাড়ি, কমা, ফুল স্টপ, সেমিকোলন সহ অনেক প্যাসেজও মুখস্থ ছিল। আচ্ছা, তো যেখানে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, দেখেন প্যারাগ্রাফের একটা ডেফিনেশন দেখবো। তো প্যারাগ্রাফের ডেফিনেশন দেখার আগে আমরা যে বিষয়টা বলবো, দেখেন আমরা সরাসরি প্যারাগ্রাফে না গিয়ে আমরা যে কোনো ভাষার দিকে আমরা যদি যাই, তাহলে দেখেন আমরা প্রথমেই দেখতে পাই ভাষায় আমরা ওয়ার্ড পাই। সেটা লিসনিং বলেন, স্পিকিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন। স্পেশালি ইন দ্য টার্ম অফ রিডিং অ্যান্ড রাইটিং আমরা যে জিনিসটা পাই, প্রথমে আমরা ওয়ার্ড শিখি। এই ওয়ার্ড থেকে কিন্তু আস্তে আস্তে সেন্টেন্স হয়, ফ্রেজ হয়, ক্লজ হয়। তো আপনি যখন ওয়ার্ড থেকে সেন্টেন্স বা ফ্রেজ বা ক্লজে যাওয়া শিখতে পারবেন, তখন দেখবেন যে এরকম একাধিক ক্লজ বা সেন্টেন্স বা ফ্রেজ নিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়। এবং এই একাধিক প্যারার সমন্বয়ে কিন্তু সেটা পরবর্তীতে অ্যাসেতে রূপান্তরিত হয়। তো দিন শেষে সব কথা শেষ কথা, আপনাকে ওয়ার্ড থেকে অ্যাসে পর্যন্ত শিখতে গেলে এই ধারাবাহিকতাগুলো জানতে হবে। এই জন্য আমরা আমাদের ফার্স্ট ক্লাসে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আপনাদের সাথে ফ্রেজ নিয়ে আলোচনা হয়েছে, ক্লজ নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়ার্ড মানে হচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচের 8 প্রকার, যেটা আমি আপনাদেরকে রেকর্ডেড ভিডিও দিয়েছিলাম। শুধু কনজাংশন আর ইন্টারজেকশন দেওয়া হয় নাই, বাকি সবগুলোই পেয়েছেন আপনারা। তবে কনজাংশন আপনারা পড়ছেন, কোথায় পড়ছেন আপনারা? ওই যে লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্সের ক্ষেত্রে কি কনজাংশনগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে। তো এই যে বিষয়গুলো আর কি, এগুলো সার্বিকভাবে আমরা প্রয়োগ করে প্যারাগ্রাফ লিখবো। তবে এখন প্রশ্ন হচ্ছে কি, প্যারাগ্রাফ কীভাবে লিখবো বা প্যারাগ্রাফ লিখলে মানসম্মত কেমন হবে। এখন দেখা গেছে মানসম্মত কথাটা কিন্তু জনে জনে মনে মনে ভিন্ন হয়। হ্যাঁ, ডিফার্স ফ্রম পারসন টু পারসন, ইনস্টিটিউশনস টু ইনস্টিটিউশনস। হ্যাঁ, এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে নির্ভর করে পার্থক্য হয়। হ্যাঁ, এরকম পার্থক্য হয় আর কি। হ্যাঁ,
আচ্ছা, সবার সামনেই আব্দুল মুমিন ভাইরে অসংখ্য ধন্যবাদ জানাই। কালকে আব্দুল মুমিন ভাই আমার জন্য সেই ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা না মান্ডা কি যেন বলে এটা নিয়ে এসেছিলেন, খুব মজার জিনিস আনছিলেন। এরপরে আমার জন্য তার বাসার হোমমেড আচার নিয়ে আসছিলেন, যেখানে আমের আচারটা, আমি তো টক খাই না, কিন্তু আমের আচারটা আমার কাছে অসাধারণ মজা লাগছে ভাই, ধন্যবাদ। সবার সামনে ধন্যবাদ দিলাম। এখন বাকি যেই ভাই এবং বোনেরা আপনার কাছে খাইতে যাবে আব্দুল মুমিন সবারই দিবেন। আচ্ছা, তো যেখানে যাচ্ছিলাম আমরা আর কি, দেখেন যে প্যারাগ্রাফটা কি দেখেন, প্যারাগ্রাফ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ রাইটিং। লেখার সবচেয়ে ছোট্ট যে ইউনিটটা সেটাই হলো প্যারাগ্রাফ। হ্যাঁ, লেখার সবচেয়ে ছোট্ট যে ইউনিটটা এটার নামই হলো প্যারাগ্রাফ। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই স্মলেস্ট ইউনিট বলতে কি বোঝানো হলো? আচ্ছা, আমরা বলতে পারি যে কোনো লেখনীর সবচেয়ে ছোট্ট যেই স্মলেস্ট পার্টটা, ইউনিটটা, সেটাই হলো গিয়ে প্যারাগ্রাফ। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি যখন কবিতা লিখি তখন তার প্যারাগ্রাফ লিখি না। হ্যাঁ, কবিতার ক্ষেত্রে তো অবশ্যই কবিতার ক্ষেত্রে তার প্যারাগ্রাফ লেখে না, কিন্তু আপনি ধরে নেন একটা গল্প লিখতেছেন, ছোট গল্প, এখানে আপনার কয়টা প্যারা থাকবে, প্যারাগ্রাফ। আপনি ধরে নেন একটা উপন্যাস লিখতেছেন, এখানে শত শত থাকতে পারে, প্যারা থাকতে পারে। আপনি ছোট্ট গল্প লিখতেছেন, এখানে থাকবে। আপনি দেখা গেছে একটা নভেল, উপন্যাস লিখতেছেন, থাকবে। আবার আপনি নভেলা লিখতেছেন, নভেলা নাম শুনছেন কিনা আমি জানি না, নভেল থেকে নভেলা আসছে। নভেলা মানে হচ্ছে ছোট গল্পের চেয়ে বড় কিন্তু উপন্যাসের চেয়ে ছোট, অর্থাৎ ছোট গল্প হচ্ছে বড় কিন্তু উপন্যাসের চেয়ে ছোট হলে সেটাকে নভেলা বলা হয়। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা আর কি, এছাড়া আপনি অ্যাসে কম্পোজিশন যেটা লেখেন সেখানে কিন্তু প্যারাগ্রাফ স্মল পার্ট হিসেবে কাজ করতেছে, তবে কবিতার ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ লিখি না। এরপরে দেখেন, ইট ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে, দেখেন প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই এই গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্স থাকবে, অর্থাৎ এখানে বেশ কিছু সেন্টেন্স থাকবে যেটা একটার সাথে রিলেটেড। এখন আপনি যদি একটা প্যারাগ্রাফ শুরু করলেন, গরুর একটা প্যারাগ্রাফ লিখতেছেন, বা আপনি ইপ্রিজিং নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতেছেন, মাঝখানে আপনি মনে করেন কুমিরের কথা শুরু করলেন। ওই যে ছোটোবেলায় পড়ছেন যে এক স্টুডেন্ট সে কুমিরের রচনা করছিল অনেক কষ্ট করে, এরপরে স্যার তার যেটাই দিত সে ঘুরে ফিরে কী করতো, গরুর রচনা দিলেও সে ঘোড়ায় নিয়ে আসতো, যে আমাদের একটা গরু আছে, গরু ঘাস খায়, গরুর ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যায়, মাঠের পাশে পুকুর আছে, মাঠের পাশে নদী আছে, নদীতে কুমির আছে, এইবার সে কুমিরের লেজ খাস কাটা। তার আমাদের বিদ্যালয় নিয়েও যদি রচনা লিখতে দেয়, সে কি লেখে যে আমাদের বিদ্যালয় একটা বড় বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ের নাম অমুক বিদ্যালয়, বিদ্যালয়ের পাশে একটা নদী আছে, নদীতে কুমির আছে, কুমিরের লেজে অনেক খাস আছে, লেজটা হচ্ছে খাস কাটা, এইভাবে 4 পৃষ্ঠা সে শুধু খাস কাটাই লিখতো। স্যার জিজ্ঞেস করতো যে কি রে খাস কাটা এতবার লিখছিস কে? সে উত্তর দিতে, স্যার কুমিরের তো অনেক খাস কাটা থাকে লেজে, তাই আমি খাস কাটা লিখছি। স্যার, আপনার তো মনে হয় গল্পটা শুনছেন, এরপরেও বলি। এরপরে স্যার যখন এটা না পাইরা, যখন মনে করেন ওই চায়ের রচনা দিত, সে বলতো যে চা একটা খুবই বাংলাদেশে একটা কমন পানীয়, খুবই সবার কাছে পরিচিত একটা পানীয়, আমরা চা পান করতে ভালোবাসি, আমরা যে দোকানে চা পান করি সেটা নদীর পাশেই, নদীতে একটা কুমির আছে, কুমিরের লেজ খাস কাটা। এরপরে স্যার বাধ্য হয়ে, আপনার তো মনে গল্পটা জানেন আর কি, হ্যাঁ, স্যার বাধ্য হয়ে তারা কি করলো যে সে পলাশির যুদ্ধ নিয়ে রচনা দিল পরের বার। সে তখন বললো যে পলাশির যুদ্ধ বাংলার ইতিহাসে খুব ভয়ঙ্কর একটা ঘটনা, বেশ যুগান্তকারী একটা ঘটনা, কারণ এই পলাশির যুদ্ধর যে প্রেক্ষাপট সেটা হচ্ছে গিয়ে ওই যে নবাব সিরাজউদ্দৌলা সেটা যেভাবে লিখছে আর কি, হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের দেশে থাকতে দিয়ে অনেকটা খাল কেটে কুমির আনার মতো ব্যবস্থা করেছিল। আর আপনারা জানেন যে কুমির একটা উভচর প্রাণী, কুমিরের 4টা পা আছে, লেজ আছে, লেজ খাস কাটা। তার মানে কি দেখেন, সে ঘুরে ফিরে কি করে, ওই যে খাস কাটাতে নিয়ে যায়। তো আপনাকেও যেই কাজটা করতে হবে, হ্যাঁ, ওরে যেই রচনায় দেয়, সেই ফাঁকিবাজ স্টুডেন্ট কি করতো, যেই রচনায় দেয়, তারে মনে করেন এরোপ্লেন দিয়েও যদি দেয়, বলবে যে আমরা এরোপ্লেনে উঠেছিলাম, এরোপ্লেন উঠে যাচ্ছিল নদীর উপর দিয়ে, নদীতে কুমির আছে, যেটাই দিবেন ঘুরে ফিরে সে কুমিরের কাছে নিয়ে যাবে। বুঝতে পারছেন তো? তো আমারও যেই কাজটা করতে হবে, প্যারাগ্রাফটাকে দেখেন, ইট ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্স। আমাদেরকে যাই দেখ, এটাকে আমরা অবশ্যই সেই প্যারাগ্রাফের সাথে রিলেটেড করবো। আপনি যদি 10টা লাইন লেখেন, 10টা লাইনই হবে প্যারাগ্রাফের সাথে রিলেটেড, সেন্ট্রাল আইডিয়া বা কন্ট্রোলিং আইডিয়ার সাথে। আপনার যদি 6টা লাইন লেখেন সেটাও হবে। আপনি যদি 50টা লাইনও লেখেন, জীবনও 50টা লাইন হবে না, জাস্ট আমি কথা বলতেছি প্যারাগ্রাফে, তাহলে সেখানেও আপনাকে ওই যে খাস কাটা স্টাইলে, অর্থাৎ আপনাকে সেন্ট্রাল আইডিয়া নিয়ে কথা বলতে হবে। যদি না বলেন তাহলে কিন্তু কাজ হবে না। এটাই বলা হচ্ছে প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্স ডিলিং উইথ আ সেন্ট্রাল আইডিয়া, এবং সেখানে একটা সেন্ট্রাল আইডিয়া থাকবে, কেন্দ্রীয় আইডিয়া থাকবে, অর্থাৎ এই আইডিয়া নিয়েই স্টুডেন্ট বা একজন রাইটার সে লিখতে থাকবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে বুঝতে হবে যে আপনার রাইটিংয়ের মধ্যে বাস খায় গেছেন আপনি, হ্যাঁ। তারপরে খেয়াল করেন, ইট স্টার্টস উইথ অ্যান অ্যাটিটিউড অফ দ্য টপিক ইন দ্য টপিক সেন্টেন্স। খেয়াল করেন, এটা শুরু হয় একটা অ্যাটিটিউড নিয়ে, একটা মনোভাব নিয়ে, যেটা আপনার টপিক সেন্টেন্সের মধ্যে, অ্যান্ড ডেভেলপস ইটস কোহারেন্টলি অ্যান্ড কোহেসিভলি। এই কোহারেন্স অ্যান্ড কোহেশন নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এটা নিয়ে তো আমি আজকে এখানে বলতেছি না, জাস্ট বলে রাখি। দেখেন আমরা যখন অনেকগুলো লাইন লিখবো তখন একটা লাইন থেকে আরেকটা লাইন, মনে করেন আপনি 10টা লাইন লিখবেন, পরপর 10টা লাইন লিখলেই হবে না, 10টা লাইন একটার সাথে একটা কোহারেন্ট হতে হবে, একটা সম্পূর্ণ যুক্ত হবে, এবং এটার মধ্যে কোহেসিভ বা অ্যাডহেসিভ মানে আঠালো হতে হবে। আঠালো মানে কি, একটার সাথে লেগে থাকবে। যেমন ধরেন আপনি বললেন আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম, আমি সময় মতো ঘুম থেকে উঠেছিলাম, ফুল স্টপ দিলেন, আমি স্কুলে যাই নাই, মা আমাকে বকা দিছে। দেখেন এই 3টা সেন্টেন্স কিন্তু শুনতে ভালো লাগবে না। আপনি কি বললেন, আমি সময় মতো ঘুম থেকে উঠেছিলাম, আমি স্কুলে যাই নাই, মা আমাকে বকা দিয়েছেন। তাহলে আপনি কি বলতে পারেন, যদিও আমি সময় মতো ঘুম থেকে উঠেছিলাম, তারপরেও আমি স্কুলে যাই না। এই যে যদিও এবং তারপরে দিয়ে আপনি সেন্টেন্সটাকে যুক্ত করেন, এবার শুনতে ভালো লাগবে। এরপরে মা আমাকে বকা দিয়েছে বলে আপনি কি বলতে পারেন, সেজন্য, এই কারণে, আপনি বলতে পারেন এই কারণে মা আমাকে বকা দিয়েছে। তাহলে এই যে দেখেন, যদিও আমি তাড়াতাড়ি উঠেছিলাম, এর যদিও, তারপরেও স্কুলে যাই না, যে তারপরেও, আর সেজন্য মা আমাকে বকা দিয়েছিল, এগুলোকে বলা হয় কোহেসিভ ডিভাইস। তো এগুলো নিয়ে সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। একটা প্যারাগ্রাফে মিনিমাম যদি 5টা কোহেসিভ ডিভাইস না থাকে, মিনিমাম 4 থেকে 5টা, তাহলে বুঝতে হবে সেই প্যারাগ্রাফটা কখনোই স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ না। এগুলো আপনার যাবো ধাপে ধাপে ইনশাল্লাহ। যেখানে ছিলাম আমি আরেকবার বলি, দেখেন যে এটা একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু হবে। টপিক সেন্টেন্স কি আমি ব্যাখ্যা করবো আজকের ক্লাসে, মূলত টপিক সেন্টেন্সটাই ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। অ্যান্ড এন্ডস উইথ দ্য রিপিটেশন অফ দ্য অ্যাটিটিউড অফ টপিক। এবং টপিকটাকে রিপিট করে করে বারবার এই টপিকটা রিপিটেশন করে আমরা বেশ কিছু সেন্টেন্স লিখবো ইন এ ডিফারেন্ট স্ট্রাকচার অফ সেন্টেন্স কনস্ট্রাকশন, ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের সেন্টেন্স কনস্ট্রাকশনে। তা না হলে আপনি একই কথা যদি বারবার বলেন, এটা শুনতে ভালো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এই হলো কি ঘটনা। আশা করি এতটুকু বুঝতে পারছেন ইনশাল্লাহ। আর যদি এরপরও প্যারাগ্রাফে আপনারা সংজ্ঞা চান, গুগলে সার্চ দিয়ে, হ্যাঁ গুগলে বগলে যেখানে সার্চ দেবেন অনেক সংজ্ঞা পাবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো একটা কথা আসলে বলতে ভুলে গেছি, সেটা হলো আমি আপনাদের সাথে আজকে যে ক্লাসটা আমি আলোচনা করতেছি, এটা কিন্তু আমার মৌলিক ক্লাস না, অর্থাৎ এটা আমার নিজের বানানো জিনিস না। আমি এখানে দুটো সোর্স থেকে, মূলত আমার কাছে অনেক বই আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা বলেন না ভাব নিচ্ছে, আল্লাহ মাফ করুক। আমি যখন সেকেন্ড মাস্টার্স, আমার প্রথম মাস্টার্সটা ছিল লিটারেচারে, সেকেন্ড মাস্টার্স করতে গিয়ে আমি যেটা করেছিলাম, আমি একটু বলি, হ্যাঁ আপনারা মাইন্ড করেন না, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি মিনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। সেখানে আমাদেরকে মানে ওই হাউ টু টিচ রাইটিং, এখানে আমরা বেশ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যেটা বলতে চাচ্ছিলাম, এমএ ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি করতে গিয়ে প্লাস আপনার ওই অনেক বইয়ের কালেকশন নিয়ে আমি অনেকগুলো পেয়েছিলাম। এর মধ্যে আমার কাছে খুব সহজ ভাষায় মনে হয়েছে, সহজ ভাষায় সবগুলো বই ভালো। কোনো রাইটার মনে করেন আজাইরা বই লেখে না, সে অবশ্যই স্টাডি করে বই লেখে। এর মধ্যে একটা বই হচ্ছে কি, দেখেন, অ্যান ইফেক্টিভ অ্যাপ্রোচ টু প্যারাগ্রাফ রাইটিং। এটা লিখছেন এমডি মানে মোহাম্মদ মহিদুর রহমান। এটা ফ্রেন্ডস বুক কর্নার, বাংলাদেশে একমাত্র মানে অনার্স এবং মাস্টার্স লেভেলের সবচাইতে, একমাত্র বলা যাবে না, মানে সবচাইতে বহুল প্রচলিত যেই পাবলিকেশনটা, তারা এটা সংক্ষেপে এফবিসি বলে। মানুষ যারা ইংলিশ ডিপার্টমেন্টের আছেন তারা খুব ভালোভাবে জানেন। এরপরে দেখেন আরেকটা বই আছে, যে দুটোকে আমি মূলত হাইলাইট করে এই শীটটা তৈরি করছি। এটা আমার নিজস্ব জিনিস না, আমি যদি আপনাদেরকে নিজস্ব বলে চালাই দিয়ে গেলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে, দেখেন এই যে হাউ টু রাইট আ গুড প্যারাগ্রাফ, এটা লিখছে প্রফেসর জহুরুল ইসলাম। উনি হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটির আর কি চেয়ারম্যান। আমি জানি না এখন তার অবস্থা কি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আমি যখন 2009 সালে রাজশাহীতে ছিলাম, 2009 যখন আমি ভাইবা পরীক্ষা দিয়েছিলাম, 2009 ছিল সর্বশেষ রিটেন এক্সাম হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে, খোঁজ নিলে জানতে পারবেন। এরপরে এমসিকিউ চলে আসছে। তখন আমি যখন ভাইবা দিয়েছিলাম, তখন জহুরুল ইসলাম স্যার কিন্তু মানে চেয়ারম্যান ছিল না রাজশাহী ইউনিভার্সিটির। হ্যাঁ, উনি চেয়ারম্যান ছিল না, তখন ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা কিন্তু বাংলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার ভাইবেন না। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আমার মানে শুরুতেই বলে দিলাম, আমি মূলত এই দুটো বই নিয়ে আমার এই আলোচনাটাকে সাজাইছি। এই দুটো আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টের কাছে একটু বেশি মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি মনে হবে আর কি, এবং এই দুটো মোটামুটি কাজে লাগাতে পারবে। আপনারা যদি সুযোগ পান এই দুটো বই কালেক্ট করতে পারেন, আমি তো নাম লিখিয়ে রাখছি, আপনারা দুটো বই কালেক্ট করতে পারেন। তবে মাথায় রাখবেন, দুটো বই পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর এবং প্লেন ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আমার বিশ্বাস আপনারা পড়লেই বুঝতে পারবেন। যেহেতু রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, সো ইংলিশ ভার্সনের লেখা বই হলো আপনাদের পড়া উচিত।
পড়লে ইনশাল্লাহ কাজে আসবে। হ্যাঁ, তো আচ্ছা, যেটা এখন আমরা যেখানে আলোচনা করব, স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফে সাধারণত প্রথমেই থাকে টপিক সেন্টেন্স, এরপরে থাকে ডেভেলপার, মডুলেটর, একদম শেষমেশ থাকে যেটা টার্মিনেটর। তবে আমাদের বাংলাদেশের অনেকেই আমরা যেটা পড়ে আসছি যে প্যারাগ্রাফের 3টা পার্ট থাকে, তারা ডেভেলপার এবং মডুলেটর এই দুটো পার্টকে একত্রে যুক্ত করে বলে বডি। তারা এই দুইটাকে একত্রে যুক্ত করে বডি বলে। তারা কি বলে দেখেন, টপিক সেন্টেন্স, বডি, টার্মিনেটর। হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। আপনি বলতে পারেন যে বডি, টপিক সেন্টেন্স আর টার্মিনেটর, এখানে সমস্যা হবে না ইনশাল্লাহ। শাখাওয়াত হোসেন ভাই মনে হয় মাত্র জয়েন করলেন, আসসালামু আলাইকুম বলছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। তাহলে দেখেন একটা প্যারাগ্রাফ মূলত গঠিত হয় দেখেন একটা সিঙ্গেল থিম নিয়ে। একটা প্যারাগ্রাফের মধ্যে একটা সিঙ্গেল থিম থাকে, যেই থিমটা মূলত টপিক সেন্টেন্সে প্রকাশিত হয় এবং বাকি সেন্টেন্সগুলো এই বডিতে গিয়ে সেটা ডেভেলপার এবং মডুলেটরের মাধ্যমে ওইটা পুরোটা আলোচনা করা হয়। এবং টার্মিনেটরে গিয়ে কী করা হয় আমি এগুলো ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ফিচার্স অফ আ গুড প্যারাগ্রাফ। একটা ভালো প্যারাগ্রাফের ফিচার্স কি? অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট দ্য ওয়ার্ড ফিচার মিনস। ফিচার মানে হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ বৈশিষ্ট্য বা গুণাবলী। ফিচার্স অফ এ গুড প্যারাগ্রাফ, একটা ভালো প্যারাগ্রাফের গুণাবলীগুলো কি হওয়া উচিত। হ্যাঁ, একটা ভালো প্যারাগ্রাফের গুণাবলীগুলো কি হওয়া উচিত দেখেন, আ গুড প্যারাগ্রাফ হ্যাজ আ টপিক সেন্টেন্স। খেয়াল করেন কিন্তু একটা ভালো প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকবে, দ্যাট ইন্ট্রোডিউসেস দ্য মেইন আইডিয়া। তার মানে খেয়াল করেন টপিক সেন্টেন্স কি? টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ। উই ক্যান সে টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ দ্যাট ইন্ট্রোডিউসেস দ্য মেইন আইডিয়া। প্যারাগ্রাফের মধ্যে একটা টপিক সেন্টেন্স থাকবে। একটা ভালো যদি প্যারাগ্রাফ আপনি লেখেন, অবশ্যই সেখানে একটা টপিক সেন্টেন্স থাকবে এবং এই টপিক সেন্টেন্সটা মূল আইডিয়াটাকে পরিচয় করায় দিবে। খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ইট ইজ দ্য মানে আমরা বলতে পারি টপিক সেন্টেন্স ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য ফাউন্ডেশন। টপিক সেন্টেন্সটা হচ্ছে মূল ভিত্তি, অন হুইচ যেটার উপরে দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফের বাকি অংশ ইজ কনস্ট্রাক্টেড গঠন করা হয়, যেটার উপর ভিত্তি করে প্যারাগ্রাফের বাকি অংশটাকে কনস্ট্রাক্ট করা হয়, গঠন করা হয়। আর দিস সেন্টেন্স হেল্পস দ্য রিডার। এই সেন্টেন্সটাই রিডারদেরকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট। এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে এইটা বুঝতে সহায়তা করে। অর্থাৎ টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা স্টুডেন্ট মানে একটা রিডারকে সহায়তা করে আসলে প্যারাগ্রাফটা কি সংক্রান্ত তা নিয়ে। তাহলে একটা প্যারাগ্রাফের 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম আমরা, সেই বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফে অবশ্যই একটা টপিক সেন্টেন্স থাকবে। এখন যদি প্রশ্ন করেন টপিক সেন্টেন্স কি, টপিক সেন্টেন্স হচ্ছে গিয়ে এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সটা পুরো প্যারাগ্রাফটার মূল থিমটাকে ফুটিয়ে তোলে। এখন যদি বলেন যে ভাই এই টপিক সেন্টেন্সটা কোথায় থাকে, সাধারণত আমরা বাঙালিরা টপিক সেন্টেন্সটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি প্রথমে লিখতে। তবে আপনি দেখবেন অনেক রাইটাররা যারা রাইটিংয়ে খুব বেশি দক্ষ তারা কি করে, অনেক সময় মাঝখানের তারা টপিক সেন্টেন্সটা লেখে, অথবা অনেক সময় তারা একদম পুরো প্যারাগ্রাফের শেষ লাইনে গিয়ে টপিক সেন্টেন্সটা লেখে। এটা আমি আপনাদের সাথে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এরপরে 2 নম্বর দেখেন, আ গুড প্যারাগ্রাফ হ্যাজ ইউনিটি অ্যান্ড কোহারেন্স। এই যে খেয়াল করেন, একটা যদি ভালো প্যারাগ্রাফ বা একটা যে গুড প্যারাগ্রাফ বা একটা যখন মানসম্মত প্যারাগ্রাফ হবে, অবশ্যই সেখানে ইউনিটি থাকবে। এখানে ইউনিটি বলতে কি বলা হচ্ছে দেখেন, ধরেন আমি একটা প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফের শুরুতে আমি ধরে নেন আমি কি নিয়ে বলতেছি, ইপটিজিং নিয়ে বলতেছি ধরে নেন। এখন এই ইপটিজিং নিয়ে বলতে হুট করে আমি ইপটিজিং বাদ দিয়ে মনে করেন পরিবেশ দূষণ নিয়ে যখন কথা বলবো, তখন বুঝতে হবে যে আমার প্যারাগ্রাফের সবগুলো লাইনের মধ্যে ইউনিটি নাই, তারা ইউনাইটেড না। এবং কোহারেন্স মানে সম্পর্কযুক্ত থাকতে হবে, একটার সাথে একটা সঙ্গতি থাকতে হবে। যদি তা না থাকে তাহলে বুঝতে হবে যে প্যারাগ্রাফে ঝামেলা আছে, আপনার প্যারাগ্রাফ ইজ নট এ গুড প্যারাগ্রাফ। ইট ইজ কোয়াইট আ ব্যাড অর ওর্স প্যারাগ্রাফ ইউ ক্যান সে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আমরা দেখেন, দিস মিনস যে একটা প্যারাগ্রাফের মধ্যে ইউনিটি এবং কোহারেন্স থাকবে। দিস মিনস দ্যাট, এর মানে হলো অল দ্য সেন্টেন্সেস ইন আ প্যারাগ্রাফ আর অ্যাবাউট ওয়ান টপিক। তার মানে দেখেন এই যে ইউনিটি এবং কোহারেন্স বলতে বোঝাচ্ছে পুরো প্যারাগ্রাফটাতে জাস্ট একটা বিষয় আলোচনা করা হবে এবং প্রত্যেকটা লাইন সেই টপিকটা রিলেটেডই হবে, অন্য কোনো রিলেটেড হবে না। এরপর দেখেন, দে আর রিলেভেন্ট অ্যান্ড কানেক্টেড উইথ দ্য টপিক সেন্টেন্স। এবং অবশ্যই সেই লাইনগুলো প্রত্যেকটা লাইনে কী হবে, রিলেভেন্ট হবে। রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক।
প্রাসঙ্গিক হবে এবং সেটা টপিক সেন্টেন্সের সাথে কানেক্টেড থাকবে। আপনি একটা টপিক সেন্টেন্স লিখছেন কিন্তু আপনার বডিটা মানে প্যারাগ্রাফের বডিটা, আপনার বডি না, প্যারাগ্রাফের বডিটা যদি সেটা মানে ওই টপিক সেন্টেন্সের সাথে রিলেভেন্ট প্রাসঙ্গিক না হয় এবং কানেক্টেড না থাকে, তাহলে বুঝতে হবে ইউর প্যারাগ্রাফ ইজ নট এ গুড প্যারাগ্রাফ অ্যাট অল। ওকে, এরপরে দেখেন দে শুড স্টিক টু। স্টিক টুটা হলো একটা ফ্রেজ, এর বাংলা হলো লেগে থাকা। দে শুড স্টিক টু দ্য কন্ট্রোলিং আইডিয়া স্টেটেড। স্টেটেড মানে বর্ণিত, স্টেট মানে হলো বর্ণনা করা, স্টেট মানে হলো বর্ণনা করা, বর্ণনা করা, তবে এইখানে বর্ণিত বা বর্ণনাকৃত বলতে পারেন। তাহলে দেখেন দে শুড স্টিক টু, এই লাইনগুলোকে লেগে থাকতে হবে, আটকে থাকতে হবে, আঁকড়ে ধরতে হবে কন্ট্রোলিং আইডিয়াকে, হুইচ ইজ স্টেটেড। এখানে হুইচ ইজ উজ্জ্ব আছে কিন্তু দেখেন এটা হলো রিলেটিভ রিডিউস ফর্ম অফ ক্লজ, RFC বলেছিলাম যেটা, ইন দ্য টপিক সেন্টেন্স। অর্থাৎ টপিক সেন্টেন্সে যেই জিনিসটা বর্ণনা করা হয়েছে সেটার সাথে একটা কন্ট্রোলিং আইডিয়া থাকতে হবে। কন্ট্রোলিং আইডিয়া কি আমি একটু পরে দেখাবো আপনাদেরকে, একবারে হাতে কলমে দেখাবো ইনশাল্লাহ। এরপরে দেখেন একটা ভালো প্যারাগ্রাফের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, খেয়াল করেন তাহলে আমরা দুটো প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফের দুটো বৈশিষ্ট্য দেখলাম একটা ভালো প্যারাগ্রাফের। এক হচ্ছে টপিক সেন্টেন্স থাকতে হবে, দুই তার মধ্যে ইউনিটি এবং ইউনিটি থাকতে হবে, প্লাস তার মধ্যে কোহারেন্স থাকতে হবে। ওকে, 3 নম্বরে আমরা যেটা দেখতেছি সেটা দেখেন আ গুড প্যারাগ্রাফ হ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনেটর। একটা ভালো প্যারাগ্রাফে অবশ্যই একটা উপযুক্ত টার্মিনেটর, বা টার্মিনেটর মানে উপসংহার বা সমাপ্তি, একটা সুন্দর সমাপ্তি থাকতে হবে, একটা উপযুক্ত, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট মানে তো আমরা জানি, উপযুক্ত সমাপ্তি থাকতে হবে। দেখা গেছে আমি শুরু করলাম একরকম শেষমেশ মানে যেমনি খুশি এমনি দিয়ে দিলাম, তাহলে তো আর হবে না। এরপর দেখেন দিস মিনস, তাহলে আমরা যেটা বললাম একটা প্যারাগ্রাফে অবশ্যই একটা উপযুক্ত টার্মিনেটর থাকবে। টার্মিনেটর মানে কি? সমাপ্তি থাকবে, মানে লাস্ট লাইনটা স্পেশালি। দেখেন দিস মিনস এর মানে হলো দ্যাট দ্য কনক্লুডিং সেন্টেন্স মানে সমাপনী যে বক্তব্যটা, কনক্লুডিং সেন্টেন্স মানে সমাপনী যে সেন্টেন্সটা শুড ব্রিং দ্য প্যারাগ্রাফ টু আ লজিক্যালি স্যাটিসফাইং ইন। এটাকে আমরা অবশ্যই একটা যৌক্তিকভাবে তৃপ্তিকর একটা সমাপ্তি থাকতে হবে। লজিক্যালি মানে যৌক্তিকভাবে, এরপরে স্যাটিসফাইং মানে তো আপনারা জানেনই তৃপ্তিকর, এন্ড মানে সমাপ্তি। আচ্ছা, যেটা বললাম আমরা আর কি, যে একটা প্যারাগ্রাফে আমরা দুটো বৈশিষ্ট্য দেখলাম, আগে বলছি প্রথমে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, দ্বিতীয়ত সেটাতে শুধু টপিক সেন্টেন্স থাকলেই হবে না, ইউনিটি এবং কোহারেন্স থাকতে হবে। ইউনিটি এবং কোহারেন্স বলতে বোঝাচ্ছে টপিক সেন্টেন্সে যা যা বলা হয়েছে আপনাকে সেই বিষয়গুলোই পরবর্তী সেন্টেন্সগুলোতে উপস্থাপন করতে হবে, এবং সেটা অবশ্যই টপিক সেন্টেন্স যা বলছে তাই। আর 3 নম্বর যেটা পেলাম আমরা, এটাতে অবশ্যই একটা কি থাকতে হবে, টার্মিনেটর থাকতে হবে। দিস মিনস দ্য কনক্লুডিং সেন্টেন্স শুড ব্রিং দ্য প্যারাগ্রাফ টু আ লজিক্যালি স্যাটিসফাইং ইন। এটা চুক্তিভাবে একটা তৃপ্তিকর সমাপ্তিতে আনতে হবে, যদি তা না হয় তাহলে কিন্তু কাজ হচ্ছে না। দেখা গেছে আমরা একটা প্যারাগ্রাফ স্টার্ট করলাম কিন্তু ফিনিশিং টাচ আমরা দিলাম না, ঠিক আছে, তাহলে জাস্ট ফিনিশিং টাচ আপনার একটা লাইন হতো, ধরে নেন একটা লাইন, এক লাইন আপনি টাচ না করার কারণে 10 নাম্বারের একটা প্যারাগ্রাফে জাস্ট আপনি লাস্ট লাইন দেন নাই, বাকি সব ঠিকঠাক লিখছেন, এখানে আপনি 6-এর উপরে পাবেন না। 6ও দিবেন অনেক টিচার, বাট আপনি যখন ফিনিশিং টাচটা দিয়ে দিবেন অনেক টিচার দেখা গেছে আপনারা 10-এ 8 দিয়ে দিচ্ছে, জাস্ট ফিনিশিং টাচটা থাকার কারণে। তাহলে যে ফিনিশিং টাচ বা টার্মিনেটর হলো প্যারাগ্রাফের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো অনেকে কি করে, যেমন সময় যখন কম থাকে প্যারাগ্রাফের শুরুটা আর মাঝখানেটা লেখে, শেষের অংশটা লেখে না, লিখে ছেড়ে দেয়। তো আমরা যেই কাজটা করবো মাথায় রাখবো, হ্যাঁ, আমরা প্রয়োজনে টপিক সেন্টেন্সটা লিখবো, আমরা বডিটা প্রয়োজনে ছোট্ট করে লিখবো, লিখে অবশ্যই আমরা টার্মিনেটরটা দিব। এতে করে দেখা গেছে আপনি 5 না পেয়ে অন্তত 6-7 পাবেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ইট ইউজুয়ালি রিস্টেট মানে পুনরায় বর্ণনা করা, স্টেট মানে বর্ণনা করা, ব্যাখ্যা করা, হ্যাঁ, পুনরায় বর্ণনা করা। অর্থাৎ আপনি লাস্ট লাইন যেটা লিখবেন বা টার্মিনেটর যেটা লিখবেন, ইট ইউজুয়ালি এটা অনেক ইউজুয়ালি চূড়ান করে, ইট ইউজুয়ালি রিস্টেট, এটা মূলত পুনরায় বর্ণনা করে দ্য মেইন পয়েন্ট অর সামারাইজেস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মূল আইডিয়াটা কি সেটাই বর্ণনা করে। এইখানে দেখেন এই লাইনটা আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ দিস থার্ড ফিচার। দেখেন, ইট ক্যান অলসো অফার আ সাজেশন, এবং এই লাস্ট লাইনটা হতে পারে একটা সাজেশন। কীভাবে সাজেশন হতে পারে? ধরে নেন আমরা কথা বলতেছি এইভাবে, ইউজ অফ মোবাইল ফোন টু দ্য ইয়াং লার্নার্স, অথবা আপনি বলতে পারেন রিস্ক অফ ইউজিং মোবাইল ফোন ফর দ্য ইয়াং লার্নার্স। এই যে মনে করেন আপনি বলতেছেন ইয়াং লার্নাররা, ছোটো বাচ্চা স্টুডেন্টরা, বা একদম বা আবার ধরে নেন আপনার ছোটোবেলার থেকে যারা এই যে নর্মালি এখন কিন্তু 1-এর স্টুডেন্টরাও কী করতেছে, যে মোবাইলে তারা পড়াশোনা করতেছে, এই যে তাদের যে বিষয়টা, এইটা
এটা রিস্ক আছে কিনা। যদি রিস্ক থাকে তাহলে আপনি শেষ পর্যায়ে একটা সাজেশন দিলেন, ঠিক আছে। আচ্ছা, আবার দেখেন আপনি একটা অপিনিয়ন প্রকাশ করতে পারেন, আপনার একটা মতামত দিতে পারেন, ঠিক আছে। এবং অথবা আপনি প্যারাগ্রাফটার শেষমেশে আপনি টার্মিনেটরে গিয়ে একটা প্রেডিকশন দিতে পারেন। প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করলেন। যদি এভাবেই চলতে থাকে, ধরে নেন আপনি বললেন যে বাংলাদেশে কি হচ্ছে, চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়া লাগে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে লাগে না। অথবা আপনি বললেন যে বাংলাদেশে দেখা গেছে আপনি বড় কোনো সেক্টর করতেছেন, আপনাকে ঘুষ দেওয়া লাগতেছে, আপনাকে এরে ওরে ম্যানেজ করা লাগতেছে, এটা নিয়ে আপনি একটা লিখতেছেন যে বাংলাদেশের মানে চাকরির ক্ষেত্রে অনৈতিকতাটায়, এটা নিয়ে যখন লিখতেছেন তখন আপনি একটা প্রেডিকশন করতে পারেন যদি এভাবে চলতে থাকে বা এই পরিবেশটা এভাবে চলতে থাকলে বাংলাদেশের ব্যবসা একদিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। তার মানে কি দেখেন, আপনি শেষের অংশটাতে একটা সাজেশন দিতে পারেন। যেমন ধরে নেন আপনি ইভটিজিং নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতেছেন, অথবা মলেস্টেশন টু লেডিজ, নারীদেরকে যে উত্তক্ত করা হচ্ছে, বিরক্ত করা হচ্ছে, শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, ফিজিক্যালি হ্যারেস করা হচ্ছে, এটা নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ যখন লিখতেছেন, আপনি লাস্টের লাইনে অর্থাৎ সামারাইজ যখন করতেছেন তখন আপনি সেটাকে কি একটা সাজেশন দিতে পারেন। কি লিখতে পারেন, দ্য গভর্নমেন্ট as well as the general people should be cautious or should be active to root out this heinous practice. heinous মানে জঘন্য, এই জঘন্য প্র্যাকটিসটাকে আমরা যদি দূর করতে চাই তাহলে সরকার এবং পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে ইত্যাদি। তার মানে আপনার টার্মিনেটরে যেটা থাকবে, একটা সাজেশন থাকতে পারে, সেটা হতে পারে একটা অপিনিয়ন, আপনি একটা মতামত প্রকাশ করতেছেন, কিংবা একটা ভবিষ্যৎবাণী করতেছেন, প্রেডিকশন থাকতে পারে। ওকে, শিবাতাল মাহমুদ বলতেছেন হোয়াইট বোর্ডে একটা ক্লাস নিয়েন স্যার। আচ্ছা ভাই, হোয়াইট বোর্ডে আমার ক্লাস নেওয়া দেখলে আপনি বিপদে পড়ে যাবেন। যেমন আপনি হয়তো ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছেন, ফ্যানটা মনে করেন 5 ভাগের 1 ভাগ করে দিয়ে রাখছি। এরপরে হোয়াইট বোর্ডে ক্লাস নিলে যে কাজটা করতে হয়, আমি যখন ক্লাস নিচ্ছি আমি জাস্ট শুধু আমার এই খাতাটাকে ফোকাস করতেছি। তো ভাই টোটালি 2টা লাইট জ্বলতেছে, প্লাস একটা মানে একটা কি বলে টেবিল ল্যাম্প দিয়ে আমি এটাতে ফোকাস করতেছি। আমি যখন হোয়াইট বোর্ডে ক্লাস নিব তখন আমাকে ফ্যান অফ করে দিয়ে 3টা লাইট জ্বালাতে হয়, এবং যে পরিমাণ ঘামতে শুরু করি, ঠিক আছে, আমি হোয়াইট বোর্ডে একটা না 2-3টাই ক্লাসে নিব ইনশাল্লাহ। জান, আমি চেষ্টা করবো হোয়াইট বোর্ডেও কিছু ক্লাস পাবেন ইনশাল্লাহ। তবে এইভাবে হলে আপনার জন্য তথ্য বেশি পান। এই মোটামুটি প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। তবে একটা বৈশিষ্ট্য যেটা আসলে লিখতে গিয়ে আমরা বৈশিষ্ট্য বলি আর কি, দ্য ফার্স্ট লাইন অফ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা ইজ ইনডেন্টেড, এটা ইনডেন্টেড হতে হবে, ইনডেন্টেড হতে হবে। দেখেন, দিস মিনস দ্যাট, এর মানে হলো দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্যারাগ্রাফ ইজ মুভড ফ্রম দ্য লেফট। আচ্ছা, আমি এটা বলতেই ইনডেন্টেড করতে হবে। আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখতেছেন, ধরে নেন এটা হলো আপনার একটা প্যারাগ্রাফ, আপনি যখন প্যারাগ্রাফ নিয়ে লিখতেছেন, ধরে নেন আপনি ভালোবাসা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতেছেন। ভালোবাসা তো খুব জরুরি জিনিস, তাই না? আচ্ছা, ভালোবাসা নিয়ে যদি আমরা একটা প্যারাগ্রাফ লিখি, ধরে নেন আমরা লিখতেছি লাভ নিয়ে, অবশ্যই চেষ্টা করবেন যে আমরা যখন প্যারাগ্রাফের যে হেডলাইনটা লিখবো, টাইটেলটা বড় হাতে লিখতে পারেন পুরোটা, অথবা প্রত্যেকটা লেটার লিখতে পারেন আপনি। ব্ল্যাকবোর্ড স্যার, না ব্ল্যাকবোর্ড কই ভাই, হোয়াইট বোর্ড, ব্ল্যাকবোর্ড কই পাবো আমি, ব্ল্যাকবোর্ডে তো লিখতে পারবো না, হোয়াইট বোর্ড আর কি। আচ্ছা, এরপরে দেখেন ইনডেন্টেড বলতে কি বলে বা ইনডেন্টেশন বলতে কি বোঝায় আমি বলে দিচ্ছি। দেখেন, আমরা যখন একটা প্যারাগ্রাফ শুরু করব, আমরা তো সাধারণত কি করি, প্রত্যেকটা লাইন মানে একদম এই মার্জিন বরাবর লিখি। মার্জিনটা আমি এখানে ছোট করে লিখলাম, কারণ খাতাটা তো ছোট করে রাখছি। এখানে প্রথম যে লাইনটা সেটা আপনি আধা ইঞ্চি ফাঁকা রাখবেন। এই যে আমরা আধা ইঞ্চি গ্যাপ রেখে যে শুরু করতেছি, এইটাকেই বলা হয় ইনডেন্টেশন। ঠিক আছে, এই যে একটা গ্যাপ রাখা হলো না ভাই, হাফ ইঞ্চি গ্যাপ, এই যে হাফ ইঞ্চি গ্যাপটা থাকতেছে, এই গ্যাপটাকেই বলা হচ্ছে দ্য ফার্স্ট লাইন অফ আ প্যারাগ্রাফ ইজ ইনডেন্টেড। প্রথম লাইনটাকে ইনডেন্টেড করতে হয়। দিস মিনস দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্যারাগ্রাফ ইজ মুভড হয় ফ্রম দ্য লেফট হ্যান্ড মার্জিন, যে বাম হাতের যে মার্জিনটা, বাম পাশে যে মার্জিনটা, টু দ্য রাইট বাই হাফ অ্যান ইঞ্চ। আপনি আধা ইঞ্চি গ্যাপ রাখা তারপর আপনি এখান থেকে লেখা শুরু করবেন। ঠিক আছে, অনেকে বলতে পারে ভাই শুরু করবো না, শুরু না করলে তো আর কিছু করার নেই, তবে নিয়ম হচ্ছে এইভাবে শুরু করা আর কি। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তাহলে এই 4টা আমরা পেলাম একটা প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। তো প্যারাগ্রাফটা শুরু হবে কি দিয়ে? টপিক সেন্টেন্স দিয়ে। তবে শুরু হবে যে টপিক সেন্টেন্স দিয়ে এরকম না, আমি কিন্তু আগেই বলেছি টপিক সেন্টেন্স ইজ সামথিং দ্যাট ক্যান বি প্লেসড ইন দ্য অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ, অ্যাট দ্য মিডল অফ দ্য প্যারাগ্রাফ, অর ইভেন অ্যাট দ্য এন্ডিং অফ দ্য প্যারাগ্রাফ। এটাকে আপনি মাঝখানে লিখতে পারেন, শুরুতে লিখতে পারেন, শেষেও লিখতে পারেন। এটা নিয়ে যদি আমরা কথা বলি এখন, তাহলে চলে আসতেছি। দেখেন,
টপিক সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কী হবে মাথায় রাখবেন। মর্নিং শোজ দ্য ডেজ নামে আমরা একটা প্রবাদ শুনেছি যে সকাল থেকে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে, যদিও এটা সবসময় সত্য হয় না, কারণ অনেক সময় আমরা আবার এই প্রবাদও পড়ছি শেষ ভালো যার সব ভালো তার। তো মর্নিং দিয়ে যে হবে তা না, অনেক সময় নাইটটা যদি গুড নাইট হয় দিনের সব দুঃখ কষ্ট আপনি ভুলে যেতে পারেন, তাই না? তো দেখেন, বাট আমরা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন না আমি শুরুটা করুন খারাপ, শেষের দিকে দিব ঝাঁকি, যত ঝাঁকি তত নেকি। প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স যেটা খেয়াল করেন, প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্স ডিলিং উইথ ওয়ান সেন্ট্রাল আইডিয়া। মাথায় রাখতে হবে প্যারাগ্রাফ মানেই হচ্ছে সেখানে অনেকগুলো সেন্টেন্স থাকবে, বাট দে ডিল উইথ অনলি ওয়ান সেন্ট্রাল আইডিয়া। একটা প্যারাগ্রাফে শুধু কেন্দ্রীয় আইডিয়া থাকবে একটাই, তবে দুইটা আইডিয়াও থাকতে পারে, তবে দুইটা আইডিয়াকে কিন্তু এখানে একটা করা হচ্ছে। যেমন ধরুন আপনি বলবেন গরু এবং ঘোড়ার মধ্যে পার্থক্য নিয়ে আপনি একটা দ্য ডিফারেন্স বিটুইন আ কাউ অ্যান্ড আ হর্স, আপনার একটা প্যারাগ্রাফ লিখলেন। অথবা লিখলেন দ্য ডিফারেন্স বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, ইসলাম ধর্ম এবং হিন্দুইজমের মধ্যে পার্থক্য। আবার আপনি বলতে পারেন দ্য সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে আপনি কি করলেন সাদৃশ্য নিয়ে। তাহলে এখানে সেন্ট্রাল পয়েন্ট হবে কিন্তু দেখেন সাদৃশ্যটা দুটো ধর্মের মধ্যে। তাহলে অনেকে মনে করতে পারে হিন্দু ধর্ম আলাদা ধর্ম, ইসলাম ধর্ম আলাদা ধর্ম, বা ক্রিশ্চিয়ানিটি আলাদা ধর্ম, মুসলিম আলাদা ধর্ম। না, দুটো আলাদা ধর্ম, দুটো থেকে একটা পয়েন্ট ধরা হয়েছে যে এই দুটোর মধ্যে সাদৃশ্যগুলো কী কী। তাহলে মাথায় রাখবো আমরা একটা সেন্ট্রাল আইডিয়া হবে প্যারাগ্রাফের একটা, এবং এই সেন্ট্রাল আইডিয়াটা অবশ্যই টপিক সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ করবো। টপিক সেন্টেন্স ক্যান বি প্লেস, আমি আগেই বলছি, মিডল, অ্যাট ফার্স্ট, at the middle or at the ending, in the ending. তাহলে দেখেন দ্য সেন্টেন্স, এইটা আমরা একটু মনোযোগী হব। দ্য সেন্টেন্স, সেই সেন্টেন্সটা উইচ, যেটি হাইলাইটস দিস মেইন আইডিয়া ইজ কল্ড দ্য টপিক সেন্টেন্স। যেই সেন্টেন্সটা আবার এই যে মূল যে সেন্ট্রাল আইডিয়াটা এটাকে যে প্রকাশ করবে তাকে আমরা বলবো টপিক সেন্টেন্স। ওকে, টপিক সেন্টেন্স, এই যে দেখেন খুব ভাইরাল একটা আইডিয়া, এটা আমি সবুজ কালি দিয়ে মার্ক করে দিচ্ছি। দ্য টপিক সেন্টেন্স মে অ্যাপিয়ার anywhere in the paragraph, but it is preferable to use it at the beginning. তাহলে টপিক সেন্টেন্সটা যে কোনো জায়গায় আসতে পারে। আমরা যখন প্যারাগ্রাফের মানে বাচ্চা লেভেলে থাকবো আর কি, আমরা প্যারাগ্রাফে যখন খুব পারফেক্ট না হবো, খুব সঠিকভাবে যদি সঠিক না হয় আমরা, বা একদম ওয়েল ডেকোরেটেড প্যারাগ্রাফ আমরা লিখতে না পারি, সেক্ষেত্রে আমাদের উচিত হবে টপিক সেন্টেন্সটা শুরুতে লেখা। এবার দেখেন দ্য মেইন আইডিয়া অফ আ প্যারাগ্রাফ ইজ কল্ড দ্য টপিক। একটা প্যারাগ্রাফের মূল যে আইডিয়া এটাকে টপিক বলা হয়। অ্যান্ড দ্য সেন্টেন্স ইন হুইচ দিস টপিক ইজ স্টেটেড ইজ কল্ড দ্য টপিক সেন্টেন্স। তাহলে একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াটাকে বলা হয় টপিক, আর যেই সেন্টেন্সের মধ্যে টপিকটা থাকে তাকে বলা হয় টপিক সেন্টেন্স। সোজা কথা, ঝামেলা শেষ। ঠিক আছে, মাথায় রাখতে হবে। সাম প্যারাগ্রাফস মে হ্যাভ ইভেন মোর দ্যান ওয়ান টপিক সেন্টেন্স। কোনো প্যারাগ্রাফে টপিক একটাই, কিন্তু টপিক সেন্টেন্স দুটো হতে পারে। ওদিকে আমরা যাচ্ছি না। দ্য টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য থিসিস স্টেটমেন্ট ইন অ্যান এসে। এটা খুব ভাইটাল একটা পার্ট, খেয়াল করেন। আমরা এসের ক্ষেত্রে দেখেন, এসের ক্ষেত্রে আমরা বলি থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট মানে পুরো এসেটা আসলে কি রিলেটেড এটাকে বলি থিসিস স্টেটমেন্ট। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এটাকে থিসিস স্টেটমেন্ট না বলে আমরা বলি টপিক সেন্টেন্স। দ্য ফাংশন অফ বোথ, এই দুটোর ফাংশনই হচ্ছে, কাজেই হচ্ছে টু স্টেট, বর্ণনা করা। কি বর্ণনা করা? দ্য মেইন আইডিয়া, মূল আইডিয়াকে। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি টপিক সেন্টেন্স, আর এসের ক্ষেত্রে আমরা বলতেছি থিসিস স্টেটমেন্ট। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। দেয়ার নেম আর ডিফারেন্ট, বাট দেয়ার ফিচার্স আর নট ডিফারেন্ট। এরপরে দেখেন দ্য টপিক, সরি এটা আমি টাইপ করতে ভুল করছি, এক্সট্রিমলি সরি। দ্য টপিক সেন্টেন্স টেলস দ্য রিডার, টপিক সেন্টেন্সটা একজন রিডারকে, পাঠক বলে দেয়, হোয়াট দ্য প্যারাগ্রাফ, হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে। ইট অলসো কন্টেন্স আ কন্ট্রোলিং আইডিয়া। এইটা খুব আন্ডারলাইন করার মতো একটা লাইন, দেখেন মাথায় রাখবো আমরা। টপিক সেন্টেন্সটা দেখেন, ইট অলসো কন্টেইনস, ইট মানে টপিক সেন্টেন্স, কোনটা? দ্য টপিক সেন্টেন্স। দেখেন টপিক সেন্টেন্স অলসো কন্টেইনস আ কন্ট্রোলিং আইডিয়া। দেখেন টপিক সেন্টেন্সের মধ্যে একটা কন্ট্রোলিং আইডিয়া থাকে। কন্ট্রোলিং আইডিয়া কি আমি একটু পরে বলবো। কন্ট্রোলস, যেখানে মধ্যে কন্ট্রোলিং আইডিয়া বা কন্ট্রোল থাকে। দেখেন হুইচ কন্ট্রোলস, যেটা কন্ট্রোল করে, অর ডাইরেক্ট যেটা আপনি বলেন, যেটা পরিচালনা করে। দ্য ডেভেলপার মানে ওই যে বডি অংশটা, মাঝখানে যে অংশটা। দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য মিডল ইন এ প্যারাগ্রাফ। অর্থাৎ এই টপিক সেন্টেন্সের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকে। অর্থাৎ টপিক সেন্টেন্সটা আপনি যেটা বলতেছেন সেখানে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে। অর্থাৎ টপিক সেন্টেন্স আপনি এমন কিছু লিখবেন যেই লেখাটা বাকি পরের পুরো অংশটাকে কন্ট্রোল করবে। যদি তা না করে তাহলে আপনি বুঝবেন ইউর টপিক সেন্টেন্স ইজ নট আ ওয়েল টপিক সেন্টেন্স।
এরপর দেখেন দ্য কন্ট্রোলিং আইডিয়া হেল্প দ্য রিডার টু ফলো দ্য ট্র্যাক। ট্র্যাক মানে হচ্ছে কি মানে মূল আলোচনা বা মূল বিষয়, হ্যাঁ, টু ফলো দ্য ট্র্যাক। তাহলে দেখেন এই কন্ট্রোলিং আইডিয়াটা আবার কি করে, রিডারকে সাহায্য করে সেই ট্র্যাকে থাকতে উইথ ইজ, সহজেই, অ্যান্ড কমফোর্ট, এবং স্বস্তিতে। এবার দেখেন ইট অলসো হেল্প দ্য রাইটার টু বি অন দ্য ট্র্যাক, এবং এটা এই টপিক সেন্টেন্সটা একজন লেখককেও ট্র্যাকে থাকতে সাহায্য করে। ধরেন আপনি হুট করে টপিক সেন্টেন্স এমনভাবে আপনি চুজ করলেন, আপনি যদি টপিক সেন্টেন্স চুজ করলেন এমনভাবে, কিন্তু আপনি ভালোভাবে চুজ করলেন না, তাহলে কি হবে, আপনি যে কি লিখবেন আপনি সেটাও বুঝতে পারবেন না। এই জন্য টপিক সেন্টেন্সটা একজন রাইটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রিডারের তো গুরুত্বপূর্ণই, কারণ তবে দেখেন রাইটারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাইটার রাইট করলেই তো রিডার পড়বে, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি রাইটারের জন্য। দেন কামস দ্য পয়েন্ট অফ রিডার। এগেইন আবার দেখেন এই কথাটা আমি আরেকবার বলছি, এগেইন দ্য টপিক সেন্টেন্স মে বি প্লেসড এনিহোয়ার উইদিন দ্য প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের যে কোনো জায়গায় টপিক সেন্টেন্স থাকতে পারে। দেখেন আমরা নিচে একটা প্যারাগ্রাফ লিখে রাখছি, এখানে আমি বলছি দেখেন লুক অ্যাট দ্য প্যারাগ্রাফ টেকেন ফ্রম, এটাকে নেওয়া হয়েছে একটা বইয়ের নাম প্যাটার্নস আ শর্ট প্রস রিডার বাই ম্যারি লো কনলিন। এই ভদ্র মহিলার দ্বারা লেখা আর কি একটা বই, তার থেকে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে। বিলো নিচে যেটা আছে, সি দ্যাট দ্য রাইটার হ্যাজ স্টেটেড দ্য টপিক সেন্টেন্স ইন দ্য লাস্ট সেন্টেন্স। এখানে দেখেন টপিক সেন্টেন্স কোথায় আছে, লাস্ট সেন্টেন্স আছে, ফার্স্ট সেন্টেন্সে নেই। আমি টপিক সেন্টেন্সটা পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখেন ফাইন আ মোটরিস্ট, যখন একজন গাড়ি চালক বা যখন একজন মোটর চালক, মোটর মানে গাড়ি আর কি, এটা কার হতে পারে, মোটরসাইকেল হতে পারে, যখন একজন গাড়ি চালক হু ড্রাইভ, এখানে হুটা উঠে গেছে তাই ড্রাইভিং হয়ে গেছে। দেখেন হু ড্রাইভ অ্যাট 65 মাইলস পার আওয়ার, যে ঘন্টায় 65 মাইল বেগ, কিলোমিটার হিসাব করলে এটা কিন্তু অনেক বেশি হবে, কারণ আমরা জানি মাইল কিন্তু কিলোমিটার হচ্ছে প্রায় 1.5 গুণের কাছাকাছি, বুঝতে পারছেন, অলমোস্ট আমরা এটাকে বলতে পারি 100-র কাছাকাছি, তাই না, 90-র কাছাকাছি হতে পারে। তাহলে দেখেন যখন একজন গাড়ি চালক বা যখন একজন ড্রাইভার, এটা ড্রাইভারও বলা যেতে পারতো, ফর এ ড্রাইভার হু ড্রাইভ অ্যাট 65 মাইলস পার আওয়ার, যখন তিনি 65 মাইল বেগে, ঘন্টায় 65 মাইল বেগে গাড়ি চালাবে, সাইটস আ সাডেন হ্যাজার্ড, এবং হঠাৎ করে যদি সে একটা হ্যাজার্ড দেখে বা ঝামেলা দেখে বা বিপদ দেখে, আপনি এটা এই হ্যাজার্ড মানে সাডেন তো জানি আমরা, সাডেন মানে হঠাৎ, বিপদ বা শুধু যদি ঝামেলা মনে হয় তার কাছে, বা অবাঞ্ছিত কোনো কিছু যদি মনে হয়, হিজ ফুট, তার ঠ্যাং, মানে ফিট মানে এক পা, তাই না, ফুট মানে একটা পা, আর ফিট মানে হচ্ছে দুটো পা। এখানে দেখেন ফুট কিন্তু সিঙ্গুলার, মাথায় রেখেন, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, না হলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে বাস খাবেন। এই জন্য ভার্বের সাথে এস যোগ হয়েছে। দেখেন ফুট মানে হচ্ছে গিয়ে এক ঠ্যাং, আর যদি দুটো ঠ্যাং হয় মানে দুটো পা হয় তাহলে আপনি বলবেন ফিট, ঠিক আছে, যেমন টুথ, টিথ। আচ্ছা তাহলে দেখেন হিজ ফুট মুভস শার্পলি, তার পা তাড়াতাড়ি করে চলে যায় টু দ্য ব্রেক প্যাডাল। তার মানে কি বলা হচ্ছে, যখন একজন মোটর চালক 65 মাইল বেগে গাড়ি চালায় এবং সে হঠাৎ করে যদি তার চোখের মধ্যে একটা সাইড চলে আসে, একটা দৃশ্য চলে আসে যেটাকে মনে হচ্ছে যে হঠাৎ করে একটা বিপদ বা ঝামেলা মনে হয়, তার পা সবার আগে কোথায় যাবে, ব্রেক প্যাডেলে যাবে। বাট ইনক্রেডিবলি, কিন্তু অবিশ্বাস হলেও সত্য, দ্য কার হ্যাজ ট্র্যাভার্স মানে সাধারণত বাধা দেওয়া, কথা না শোনা, তর্ক করা ইত্যাদি, হ্যাঁ, ট্র্যাভার্সড অ্যানাদার 70 feet বিটুইন দ্য সাইটিং অ্যান্ড কন্ট্যাক্ট উইথ দ্য ব্রেক। এখন দেখা গেছে আপনি যে ব্রেকের পা দিতেই ওই সাইটের দিকে পৌঁছাতে যখন ব্রেকে পা দিবেন, দেখেন আপনি চালাচ্ছেন 65 মাইল বেগে, ঘন্টায় 65 মাইল বেগে যখন আপনি চালাচ্ছেন গাড়িটা, এবং সামনে আপনি একটা কিছু দেখলেন, আপনি যখন ব্রেকে পা দিলেন তখন দেখেন আপনি ব্রেকে পা দিয়ে আপনার কন্টাক্ট হওয়ার সাথে সাথে, অর্থাৎ ওই জায়গাটা দেখার পরে ব্রেকে পা দিতেই আপনি 60 ফিটের মতো এগিয়ে যাবেন। হ্যাঁ, এই ফুট মানে পা, এটার প্লুরাল হচ্ছে ফিট, আর এই ফিট মানে হচ্ছে দূরত্ব মাপি আমরা, 1 ফুট 2 ফুট 3 ফুট বলি না, ফুট যখন প্লুরাল হয়ে যায় তখন আমরা সেটাকে ফিট বলি। দেখেন তার মানে আপনি 70 ফিট এগিয়ে যাবেন বিটুইন দ্য সাইটিং অ্যান্ড কন্ট্যাক্ট উইথ দ্য ব্রেক। আচ্ছা অ্যানাদার, এরপরে দেখেন ব্রেকে যখন পা দেওয়ার আগে এই ঘটনা ঘটবে, অ্যানাদার 250 feet উইল বি কাভার্ড বিফোর দ্য কার ইজ ব্রট টু হল্ট, এবং কারটা থামার আগেই আপনি ওই যে 65 মাইল বেগে, ঘন্টায় 65 মাইল বেগে আপনি টানতেছেন, আপনি ব্রেকে পা দেওয়ার আগেই 70 ফিট আগায় যাবে, এবং যখন আপনি পা দিয়ে থামাবেন, এই থামাতে আরও কত 250 ফিট আপনার এই গাড়িটা এগিয়ে যাবে। দেখছেন, দ্য টোটাল প্রসিডিওর, এই পুরো প্রক্রিয়াটা টেক্স গ্রহণ করবে আর ডিস্টেন্স লঙ্গার দ্যান এ ফুটবল ফিল্ড। দেখেন, এবং আপনি এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে আপনার যে পরিমাণ জায়গা লাগবে, অর্থাৎ পুরো একটা মনে করেন ফুটবলের মাঠের মতো জায়গা অলরেডি লেগে যাবে আপনাকে এতটুকু কন্ট্রোল করতে। তাহলে দেখেন এতটুকু জায়গার মধ্যে আমরা টপিক সেন্টেন্স পাই নাই। টপিক সেন্টেন্স আমরা কোথায় পেলাম,
খুব যত্ন সহকারে খেয়াল করেন। ব্রেকস আর ইম্পর্টেন্ট অ্যান্ড দে ডিজার্ভ আ চেক আপ অ্যাট লিস্ট টোয়াইস আ ইয়ার মানে বছরে 2 বার। হ্যাঁ, আর এখানে যে দেখেন 1983 সালের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই বইটা প্রকাশিত হয়েছিল 1983 সালে। এখানে 3 মানে সম্ভবত এটা চ্যাপ্টার 3, হ্যাঁ এটা চ্যাপ্টার 3 ছিল আর কি, হ্যাঁ 3 নাম্বার চ্যাপ্টার ছিল এটা। তো খেয়াল করেন ভাই, মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এই সোটারে বাদ দিয়ে ঠিক এইখানে এই লাইনটা লিখতে পারতেন টপিক সেন্টেন্স হিসেবে। যত্ন সহকারে খেয়াল করেন, কিন্তু আমি এটা ব্যাখ্যা করবো না। এবং দেখেন আমি প্যারাগ্রাফে খুব বেশি বর্ণনা করতেছি, আপনাদের 2-3টা ক্লাস নেবো আমি প্যারাগ্রাফে, কারণ এসেতে গিয়ে আমি কম আলোচনা করবো, এসেতে গিয়ে এত আলোচনা করার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এটাকে একদম, যেহেতু শেষে লিখছি তাই আমরা সো লিখছি। প্রথমে লিখলে সো লিখতাম না, আমরা কি লিখতাম? ব্রেকস আর ইম্পর্টেন্ট, ব্রেক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা বলতে পারতাম ব্রেকস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দে ডিজার্ভ আ চেক আপ অ্যাট লিস্ট টোয়াইস আ ইয়ার। ব্রেক মানে গাড়ির ব্রেক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বছরে অন্তত 2 বার আমাদেরকে ব্রেক চেক আপ করতে হবে। কেন চেক আপ করতে হবে, এই পুরো আইডিয়াটা আমরা এই যে এখানে ব্যাখ্যা করেছি। কেন? কারণ যখন আমরা কোনো বিপজ্জনক পরিস্থিতি দেখবো, আমরা 65 মাইল বেগে যদি চালাই, এটা আরও কম বেগে চালালে ফিটটা কমে আসবে, দেখেন ফিটটা কমে আসবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এতটুকু বুঝতে পেরেছেন কি? একটু দয়া করে কমেন্ট করেন। এতটুকু কি বোঝা গেছে যে টপিক সেন্টেন্সটা কি এবং টপিক সেন্টেন্সটা কীভাবে লেখা হয়? থয়মং দাদা রে, আপনারা দেখলে খুব ভালো লাগে। থয়মং ভাই বলতেছেন ইয়েস স্যার, আর নীরেন সরকার ভাই বলতেছেন ইয়া স্যার, ইসাহাক নূর ভাই বলতেছেন জি স্যার। এখানে খুব দুঃখজনক একটা ঘটনা কি জানেন আপনারা, মানে আমাদের বাংলাদেশে, আমি স্যারদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতেছি, সাধারণত এই ধরাটা খাই আমরা। ওই যে বলছিলাম, মনে হয় আপনাদের কি শুরুতে বললাম নাকি সেকেন্ড ব্যাচে বলছি মনে নেই, যে আমাদের স্যারেরা যদি স্যারদেরকে ভালোভাবে শিখাইতো, স্যারেরা আমাদেরকে ভালোভাবে শিখাইতে পারতো। যেমন ধরেন কথার কথা, আপনি পড়তেছেন, আপনি এটা প্র্যাকটিক্যালি প্রয়োগ না করে আপনি যদি স্টুডেন্টদেরকে পড়াতেও যান, এগুলো আপনার কাজে লাগবে। এখন আমি আপনারা যদি ভুল পড়াই, আপনি যদি আমার বিশ্বাস করেন, এই ভুলটাই আপনার মনের মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে ভাই, এই জন্যই সমস্যা। এই জন্য আমরা যখন পড়ি আমাদেরকে একটু খুব ভালোভাবে দেখে শুনে পড়তে হয়। আপনি খেয়াল করেন, আমি এই কথাটা সবসময় বলি, আমি যখন বাজার থেকে একটা জামা কিনতেছি, স্পেশালি যে অদিতি মজুমদার দিদিকে বলতেছি, না দিদিকে না, শুধু মানে যত দিদিরা বোনেরা আছেন, দেখবেন মেয়েরা স্পেশালি একটা জামা কিনতে গেলে 4টা 5টা 8টা 10টা দোকান ঘুরে একটা জামা নিচ্ছেন। অথচ ভাই আপনি এই জামাটা কয়দিন পরবেন? সর্বোচ্চ 3 মাস পরবেন। আর যদি তুলে রাখেন তাইলে হয়তো 1 বছর 2 বছরই পরবেন, যদি তুলে রেখে পড়েন আর কি। আর যদি মানে একদম রাফ ইউজ করেন, কত সর্বোচ্চ 3 মাস 4 মাসই পরবেন একটা জামা। অথচ দেখেন এই জামাটা আমরা যখন ক্রয় করতে যাই, কিনতে যাই, তখন আমরা 8টা 10টা 15টা 20টা দোকান ঘুরি, ইভেন কখনো 2টা 3টা মার্কেট ঘুরে আসি আমরা, একটা মার্কেটের দোকান দেখে আমাদের কাজ হয় না। অথচ বিশ্বাস করেন, আমি যখন একটা রুল পড়তে যাই গ্রামাটিক্যালি, বা আমরা যখন একটা প্যারাগ্রাফ পড়ি, আমরা তখন কি করি, একটা বই থেকেই পড়ি, ওইখান থেকে কাটসিট করি। অথচ দেখেন এই প্যারাগ্রাফটা, এই রুলটা বা এই গ্রামারটা বা এই ওয়ার্ডগুলো আপনার সারা জীবন কাজে লাগবে, জাস্ট 3 মাস ব্যবহারের জন্য আপনি নেন নাই। তাহলে আপনি একটা ল্যাকমের লিপস্টিক কিনতে যাচ্ছেন 1200 টাকা দিয়ে, এটা কয়েকটা দোকান যাচাই করে নিচ্ছেন, যেটা আপনি মাত্র কিছুদিন দিবেন। অথচ আপনি যেটা সারা জীবন ব্যবহার করবেন, এইটার যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে তো গোড়ায় গলদ থেকে যাবে, তাই না? আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তাহলে এই হলো গিয়ে ঘটনা। এখন আমরা দেখব কন্ট্রোলিং আইডিয়া অফ আ টপিক সেন্টেন্স। একটা টপিক সেন্টেন্সের মধ্যে যে কন্ট্রোলিং আইডিয়াটা থাকে, সেটা আমরা কিভাবে লিখবো বা আমরা এটাকে কিভাবে দেখব। ওকে, এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট। এটা যদি না বুঝেন তাহলে টপিক সেন্টেন্স বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি আবারও বলি, যদি এটা না বুঝেন না ভাই, তাহলে কিন্তু টপিক সেন্টেন্স বুঝতে পারবেন না। আমার 14 গোষ্ঠী উদ্ধার করলেও লাভ হবে না, তখন মাথায় রেখেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম কন্ট্রোলিং আইডিয়া অফ এ টপিক সেন্টেন্স। একটা টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়াটা আসলে কি? আব্দুল মোমিন ভাই বলতেছে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে লেখাপড়া। ভাই মনে রাখবেন, সবচেয়ে কঠিন কাজ একটা বলতে পারেন লেখাপড়া। কারণ আপনি দুনিয়ার যেই কাজই করেন, বেশিরভাগ কাজ, আমি সব কাজ বলবো না, বেশিরভাগ কাজেই দেখবেন আপনি মানে মন খারাপ থাকলে বা মেজাজ খারাপ থাকলে ওই কাজটা হয়তো হয়, পুরোপুরি কমপ্লিট না হলেও মোটামুটি হয়। কিন্তু আপনি দেখবেন মন খারাপ থাকলে, মেজাজ খারাপ থাকলে, মনোযোগ না থাকলে পড়ালেখা এমন জিনিস জীবনেও হবে না। এই এক বিশাল ঝামেলা। সো পড়ালেখাটা যারা সহজ কাজ বলে, তারা আসলে পড়ালেখা সম্পর্কে জানে না। তাহলে দেখেন, আ গুড টপিক সেন্টেন্স অলওয়েজ কন্টেইনস আ কন্ট্রোলিং আইডিয়া। খেয়াল করেন ভাই, একটা ভালো টপিক সেন্টেন্সে অবশ্যই কন্ট্রোলিং আইডিয়া থাকবে, নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতে হবে, হুইচ কন্ট্রোলস
অ্যান্ড ডিরেক্ট, যেটা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, অ্যান্ড ডিরেক্ট, পরিচালনা করে দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের বাকি অংশটাকে। তাহলে দেখেন, দ্য কন্ট্রোলিং আইডিয়া ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন নাউন ফ্রেজেস। এইটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, খেয়াল করেন। দেখেন, দ্য কন্ট্রোলিং আইডিয়া ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন নাউন ফ্রেজেস। আমি কিন্তু আপনাদেরকে নাউন ফ্রেজ পড়াই ফেলছি ভাই, হ্যাঁ। অ্যান্ড অ্যাজেক্টিভ, সাধারণত কিছু অ্যাজেক্টিভ এবং কিছু নাউন ফ্রেজ দিয়ে আমরা কন্ট্রোলিং আইডিয়াটা লিখতে পারি। দ্য নাউন ফ্রেজ ইজ ইউজুয়ালি কনসিস্ট অফ ডিটারমিনার্স অ্যান্ড নাউন। এবং নাউন ফ্রেজটাতে সাধারণত ডিটারমিনার আর নাউন থাকে, এটা আপনি এইভাবে বলতে পারেন, ডিটারমিনার প্লাস অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভটা থাকতেও পারে, নাও থাকতে পারে। নাউন মনে আছে তো, আমি সেই ওই যে আপনাদেরকে এফটিএস পড়াইছিলাম ভাই অ্যাজেক্টিভের ক্লাসে, মনে আছে মনে হয়, এফটিএস। এগুলো দেখেন এখন কীভাবে কাজে লাগে। আমি বলি ভাই, মাথায় রেখেন, যার গ্রামার ভালো না, যে গ্রামারে ভালো না, সে রিটেনে জীবনও ভালো হবে না। চ্যালেঞ্জ, যার গ্রামার ভালো না সে জীবনও রিটেনে ভালো হবে না। ও অনেক ভালো লিখবে কিন্তু সেন্টেন্স তো ভুল হবে। তাহলে কেমনি কি? আপনি অসাধারণ একটা লেখনী লিখছেন কিন্তু মনে করেন আপনার গ্রামাটিক্যালি রং, তাহলে তো আপনি নাম্বার পাবেন না। ঠিক আছে, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি কিন্তু স্পেশালি আইইএলটিএস এর রাইটিং, যেটা আইএলটিএস এর রাইটিংটা আমি বলতে পারি এটা ওয়ার্ল্ড ক্লাস ওয়েতে কিন্তু এটাকে চেক করা হয়। সো আপনি যদি আইএলস ক্যাটাগরির কোনো রাইটিং লিখতে পারেন, আইএলস ক্যাটাগরি রিডিং যদি কভার করতে পারেন, এটা ওয়ার্ল্ড ক্লাস। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং দেখেন আপনার অস্ট্রেলিয়ার আইডিপি এটাকে নিয়ন্ত্রণ করে মোটামুটি। তাহলে দেখেন, আপনি যদি আইএলস ক্যাটাগরির রাইটিং এবং রিডিং কভার করতে পারেন, আপনার ইনশাল্লাহ দুনিয়াকেও ইংলিশে আটকাতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে নাউন ফ্রেজগুলো আমরা একটু প্রথমে দেখে নিই। এখানে যে নাউন ফ্রেজগুলো আছে, যেমন দেখেন 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস, 5 ধরনের সেন্টেন্স। এরপরে দেখেন আপনি এগুলো লিখতে পারেন আর কি, কীভাবে ব্যবহার করবো আমি সেটা দেখাবো। সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস, বেশ কিছু অসুবিধা। সেভারাল রিজনস, দেখেন এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ আপনাদেরকে দেখাবো। সেভারাল রিজনস, মানে বেশ কিছু কারণ। এরপরে দেখেন 3 কজেস, 3টা কারণ। ভ্যারিয়াস ইফেক্ট, বিভিন্ন প্রভাব রয়েছে। আর লট অফ প্রবলেমস, অনেক সমস্যা রয়েছে। 3 কাইন্ডস অফ ডিফারেন্ট ডট, হ্যাঁ, 3 কাইন্ডস অফ ডিফারেন্ট, একটা ডিফারেন্স হবে। 3 ধরনের পার্থক্য রয়েছে। 4 পসিবল সলিউশন, 4টা সম্ভাব্য সমাধান রয়েছে। মেথড, আ নাম্বার অফ ওয়েজ, এটা লিখতে পারেন। 4 ডিসঅ্যাডভান্টেজেস, এরপর আরও লিখতে পারেন, যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ম্যানি অ্যামেনিটিস। অ্যামেনিটি মানে সুযোগ সুবিধা। খেয়াল করেন, যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে 11 তারিখ, আজ রাত্রে আমাদের হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা ছিল। দেখেন আমরা একটা ট্যুর দিচ্ছি টাঙ্গুয়ার হাওরে, আপনারা কেউ চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবেন। টাঙ্গুয়ার হাওর, ধরেন আমি এটারই দেখেন প্যারাগ্রাফে কেমনে কনভার্ট করি। টাঙ্গুয়ার হাওর ট্যুর, আপনারা কেউ চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন। আমরা টাঙ্গুয়ার হাওরে যাব, আমরা মানে 21 তারিখ রাত্রে ইনশাল্লাহ 11টার দিকে সায়দাবাদ থেকে আমরা গাড়িতে উঠবো। কেউ চাইলে অন্য জায়গা থেকে উঠতে পারবেন। 21 তারিখ রাতে আমরা উঠবো। মূলত আমরা 22 তারিখ সকালে ইনশাল্লাহ টাঙ্গুয়ার হাওরে গিয়ে পৌঁছাবো, মানে সুনামগঞ্জের তাহেরপুরে সম্ভবত, হ্যাঁ তাহেরপুরে পৌঁছাবো, অথবা আমরা ধর্মপাশা থেকেও নিতে পারি। 22 এবং 23 তারিখটা আমরা কোথায় থাকবো? ট্রলারে থাকবো। এইবার দেখেন ট্রলারটা ম্যানি অ্যামেনিটিস আছে, অনেক সুযোগ সুবিধা আছে, আমি এটা বলবো। তো 22 তারিখ আমরা সকালে সেখানে নেমেই ইনশাল্লাহ সকালে আমরা খিচুড়ি দিয়ে নাস্তা সারবো। তবে কেউ খিচুড়ি খেতে না চাইলে সে রুটি বা পরোটা বা শাক সবজি এবং অন্য কিছু নিয়ে খেতে পারবো ইনশাল্লাহ। 22 তারিখ রাতে আমরা রওনা দেবো। এটা হচ্ছে কি 23 এবং 24 তারিখ আমরা থাকবো আর কি, সোমবার এবং মঙ্গলবার ইনশাল্লাহ। আপনাদের ক্লাস ইনশাল্লাহ হ্যাম্পার হবে না, ঠিক আছে? আপনাদের ক্লাস ইনশাল্লাহ হ্যাম্পার হবে না। তো 23 এবং 24 তারিখ মানে সোমবার এবং মঙ্গলবার। সোমবার সকালে আমরা খেয়ে আমরা একটা ট্রলারে উঠবো। এবার ট্রলারের অ্যামেনিটিসগুলো বলি আমি। দেখেন ট্রলারে যে সুযোগ সুবিধা, সেটা হচ্ছে ট্রলারটাতে 22 জন মানুষ আরামসে ঘুমাতে পারবে। ট্রলারে মেয়ে মানুষ যেতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ আমি আমার বউ, আমার ভাগ্নি এবং আমার ভাবিকে নিয়ে যাচ্ছি, প্লাস আমার আরেকটা মানে বউয়ের বোন, মানে তো আমারও বোন, তাই না? শালি বলে অনেকে, মানে আমার শালিও যাচ্ছে আমার সাথে। তবে আমার বউ পর্দা করে, আপনারা হয়তো ফেসবুকে দেখছেন। আমি আধারে কথা বলতেছি, আমি অ্যামেনিটি বলার জন্য এটা বলতেছি আর কি। সাথে সাথে আমার ট্যুরের অ্যাডও দিচ্ছে, আপনারা কেউ চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারবেন ইনশাল্লাহ। ট্যুরটা অনেক মজা হবে। তো অ্যামেনিটি যেটা বলতেছিলাম আর কি, আমরা সকালে খেয়েই আমরা যেহেতু টাঙ্গুয়ার হাওর যাচ্ছি, হাওরের মাছ অসাধারণ মজা হয় ভাই, যারা না খায় তারাও খাবে। আমরা ওইখান থেকে কেনাকাটা করে নেব। আমরা হাঁস মুরগি মানে হাঁসের মাংস খাওয়ার ইচ্ছা আছে একবেলা। আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা ওই ট্রলারে উঠবো। ট্রলারের অ্যামেনিটিসগুলো কি আমরা বলতে পারি, এটা ট্রলার হ্যাজ ম্যানি অ্যামেনিটিস। অ্যামেনিটিগুলো কী কী দেখেন? 1 নাম্বার, ট্রলারটা মোটামুটি খুব ভালো মানেরই হবে, হয়তো খুব একদম ওই পরিমণি বা দেখা গেছে আমাদের ওই সাকিব খান অথবা ধরে নেন আপনি টম ক্রুজ যেই টাইপের
যে টাইপের শিপ ব্যবহার করে এরকম টাইপের তো আর আমরা শিপ ব্যবহার করতে পারবো না। তো এখানে থাকবে হচ্ছে আপনার দুটো, একটা হাই কমোড একটা লো কমোডের খুব সুন্দর একটা ওয়াশরুম থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন থাকবে। অ্যামিনিটিসগুলো দেখেন আমরা এটারে কীভাবে প্যারাগ্রাফে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এরপরে দেখা গেছে সেখানে ওনাদের 4জন লোক থাকবে, 3জন হচ্ছে গিয়ে মানে বোটের দেখাশোনা করবে, একজন থাকবে রাঁধুনি, মানে আমরা যে কেনাকাটাগুলো করে দিব তারা সেগুলো রান্না করে আমাদেরকে খাবার পরিবেশন করবে। আপনাদের কাউরে বা আমাদেরকে কারো কোনো পরিশ্রম করতে হবে না। আমরা ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল করবো, ছাদের উপরে আড্ডা দিব। আপনারা কেউ গান করতে চাইলে, নাচ দিতে চাইলে নিজ উদ্দেশ্যে নাচতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এরপরে আমরা ভাই ভাতি যারা মিলে বেশ কিছু বড়শি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বড়শি নিয়ে মাছও ধরার চেষ্টা করবো, জানি না কতটুকু মাছ ধরতে পারবো ইনশাল্লাহ। তো এই আমরা 23 এবং 24 তারিখ আশা করি খুব অসাধারণ একটা ট্যুর হবে। ওইখানে চার্জিং ব্যবস্থা আছে, সার্বক্ষণিক লাইটের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। মেয়েরা চাইলে ওইখানে থাকবে আপনার কি বলে কেবিন থাকবে, কেবিনে থাকতে পারবে। এই যে অ্যামিনিটিগুলো এটা নিয়ে আমরা যাচ্ছি আর কি। আমাদের কেউ আপনারা যদি চান করে হাওড়ের ট্যুরে আমাদের সাথে অ্যাড হতে চান, এবং আমরা 24 তারিখ মানে 2 দিন ট্রলার থাকবো, ইভেন মানে 2 দিন 1 রাত আমরা ট্রলারে থাকবো ইনশাল্লাহ। আমরা 24 তারিখ মাগরিবের নামাজের আগে আমরা ট্রলার থেকে নেমে যাবো। নেমে গিয়ে আমরা ওই হালকা নাস্তা করে আমরা এরপরে কিছুক্ষণ হয়তো এলাকায় ঘোরাফেরা করলাম। রাত্রে উঠে আমরা ভোরবেলা নামবো এবং রাতের খাবারটা মূলত আমাদের কোথায় হবে, মানে রাস্তায় হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হতে পারে পানসি হোটেলে, কিংবা হতে পারে এটার নামটা জানেন কি আমি ভুলে গেলাম। যাই হোক, ওই লাইনে যারা চলাচল করছে তারা হয়তো জানেন। তো এই যে অ্যামিনিটিস, এটারও আমরা কীভাবে অ্যাড করতে পারি একটু পরে গিয়ে পাবেন। এখন ধরে নেন আমি একটা টপিক সেন্টেন্স দিতেছি, বা আপনি যদি বলতে চান যে ধরে নেন আমাদের যেই ট্রলারটা নিচ্ছি, ট্রলারটার নাম হচ্ছে শিপ। ট্রলারটার নাম হলো গিয়ে মনে করেন কিং, অথবা মনে করেন আমরা একটা নাম দিলাম, কি নাম দেবো বলেন? ধরে নেন কথার কথা নাম হচ্ছে গিয়ে ওই আব্দুল মুমিন, কথার কথা। তাহলে আমরা বলতে পারি, অথবা দ্য কিং শিপ এরকম একটা, বা কিং ট্রলার। তাহলে আমরা বলতে পারি, মনে করেন আমরা একটা প্যারাগ্রাফ লিখতেছি দ্য অ্যামিনিটিস অফ কিং ট্রলার। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর মেনি অ্যামিনিটিস অফ দ্য কিং ট্রলার। এরপরে আমি যখনই কথা বলবো আমাকে বাকি পুরোটা অংশ, খেয়াল করেন, আমাকে বাকি পুরোটা অংশ মিলে এই অ্যামিনিটিসগুলো ব্যাখ্যা করতে হবে, আদারওয়াইজ হবে না। তাহলে খেয়াল করেন, এই যে অ্যামিনিটিস দিয়ে আমি একটা উদাহরণ দিলাম, আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেভারাল রিজনস দিয়ে একটা উদাহরণ দিব, মাথায় রেখে। এগুলো কিন্তু ভোলা যাবে না। হ্যাঁ, এগুলো কিন্তু ভোলা যাবে না। নুসরাত ফরিদ ডোনাল্ড ট্র্যাপ বলছেন না, ট্র্যাপ না, ডোনাল্ড ট্র্যাপ, হ্যাঁ বলতে পারেন ট্র্যাপ। আর এছাড়াও আমরা দেখেন, আমরা টপিক সেন্টেন্সের সেন্ট্রাল আইডিয়াতে, কন্ট্রোলিং আইডিয়াতে আমরা বেশ কিছু অ্যাডজেক্টিভ লিখতে পারি। আমি যেটা দিয়ে আপনাদেরকে দেখাবো, যেমন দেখেন এই যে হার্মফুল। এরপর আমরা বলতে পারি দেখেন suitable, important, necessary, useful, healthy, successful, beneficial, ugly, busy, fortunate, beautiful, etc. স্যার হাওয়ারকে ইউনেস্কো স্বীকৃতি দিছে। হ্যাঁ ভাই, ইউনেস্কো স্বীকৃতি দিছে, গেলে মজা পাবেন। আপনারা যদি কেউ অ্যাড হন দয়া করে আমার একটু বললেন প্লিজ। হ্যাঁ, ভালো হবে। আমরা আসি এখন পর্যন্ত 14-15 জন আসি আমরা আর কি। আরও 5-6 জন হলে খুব মজা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 16 জন আসি। হ্যাঁ, আরও 5-6 জন হলে খুব মজা হবে, কারণ আমি তো রাত্রে ঘুমাবোই না। আপনি আরামে আমার জায়গায় ঘুমাতে পারবেন, আমি সারা রাত জায়গায় মাছ ধরবো ইনশাল্লাহ। যেখানে একটা মাছ থাকে সেটাও ইনশাল্লাহ আমাদের চাচা ভাতিজা, আমরা মারাত্মক মাছ ধরি, আমার একটা ভাতিজা আছে, একটা মাছ থাকলেও ইনশাল্লাহ আমরা ধরবো সেটারে। হ্যাঁ, হার্মফুল। এবং এর আগে আমরা যেটা দেখেছিলাম দেখেন সেটা হচ্ছে গিয়ে সেভারাল রিজনস। আবার দেখেন মেনি অ্যামিনিটিস। এটা দিয়ে আমরা যদি বলি তাহলে দেখেন, এই যে দেখেন কন্ট্রোলিং আইডিয়াটা আমরা কীভাবে একটা টপিক সেন্টেন্সে লিখবো, খুব মন দিয়ে দেখবেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে খুব মন দিয়ে দেখবেন। দেখেন, ইফ ইউ সে, যদি আপনি বলে থাকেন দেয়ার আর ম্যানি অ্যামিনিটিস ইন সিটি লাইফ। ধরেন আপনাকে বললো যে একটা প্যারাগ্রাফ লিখতে, প্যারাগ্রাফটা কি? অ্যামিনিটিস অফ সিটি লাইফ, মানে কি শহরের জীবনের সুযোগ সুবিধা। আপনি শুরু করলেন দেয়ার আর ম্যানি অ্যামিনিটিস ইন সিটি লাইফ, এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। নো প্রবলেম উইথ দ্যাট, টপিক সেন্টেন্স হিসেবে এটা পারফেক্ট। যদি দেখেন ইফ ইউ সে, যদি আপনি বলেন দেয়ার আর ম্যানি অ্যামিনিটিস ইন সিটি লাইফ, তখন আপনাকে যেই কাজটা করতে হবে, ইউ শুড গিভ এক্সাম্পলস অফ সাম দোজ অ্যামিনিটিস ইন দ্য বডি অফ দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের বডিতে মাঝামাঝি আপনাকে ব্যাখ্যা করতে হবে, বর্ণনা করতে হবে। দেখেন, সাম অফ দোজ অ্যামিনিটিস, সেই সুবিধাগুলো কি কি। শহরে থাকলে মনে করেন ইন্টারনেট ব্যবস্থা পাচ্ছি, শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো, শহরের মানুষ দেখা গেছে ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি ঝামেলা করে না। যেমন একটা এক্সাম্পল দিই, মাইন্ড করে না আবার আপনারা বলবেন যে স্যার এগুলো কোন ধরনের কথা বলে। আপনি দেখবেন গ্রাম সাইডে যেগুলো সাধারণত অজপাড়াগা মানুষ, সাধারণত মানে একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে, তারা দেখবেন মনে করেন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বললে হয়তো নর্মালিভাবেই কথা বলছে, এটা মনে করেন এটা নিয়ে খুব
তুলকালাম লেগে যায় আর কি। হ্যাঁ, কিন্তু আপনি শহরে দেখবেন একজন মানুষ তার পাশের ফ্ল্যাটে কি হচ্ছে খোঁজখবর রাখেন। আমি আমার পাশের ফ্ল্যাটের মানুষ এখনো দেখি নাই, বুঝতে পারছেন? আমি সেই জানুয়ারি মাসের 19 তারিখে আসছি মিরপুরে একে, এখন পর্যন্ত পাশের ফ্ল্যাটের যেই পাশের ফ্ল্যাটের যে মালিক ওনার আমি এখন পর্যন্ত দেখি নাই। তাহলে বুঝতে পারছেন অবস্থাটা? তাহলে দেখেন তার মানে কি, যেহেতু পার্সোনাল বিষয়ে কেউ ঝামেলা করতেছেন, আবার অসুবিধাও আছে, কেউ কারো খোঁজ নেন, আপনি অসুস্থ হয়ে মরে যাচ্ছেন, কেউ খোঁজ নিচ্ছেন, আপনার ফ্ল্যাটের দরজা খুলে এসে দেখবেও না। আচ্ছা, এরপরে দেখেন তার মানে দেখেন আপনি একটা টপিক সেন্টেন্সে এই কথাগুলো উল্লেখ করতে পারেন, ঠিক আছে? এখানে বেশ কিছু দেওয়া আছে, আপনি আপনার মতো আরো কিছু করে নিতে পারেন। সেটা কি, যে ম্যানি অ্যামেনিটিজ, এটা আমরা দেখলাম। এরপরে সেভারাল রিজনস দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন ইফ ইউ সে সামথিং ইজ হার্মফুল, এক্সট্রিমলি সরি, এটা আমি টাইপিং মিস্টেক করে ফেলছি। আপনি যদি বলেন সামথিং ইজ হার্মফুল, এখানে শুধু হার্ম না, এটা হবে হার্মফুল। আপনি যদি বলেন যে সামথিং ইজ হার্মফুল, ধরেন কথার কথা আপনি বললেন যে স্মোকিং ইজ হার্মফুল, তখন আপনাকে কি করতে হবে দেখেন, আপনি ফার্স্ট লাইনে এটা বলছেন, তাহলে আপনাকে প্যারাগ্রাফের বডিতে কি বলতে হবে, ইউ শুড এক্সপ্লেইন ইন দ্য বডি হোয়াই ইট ইজ হার্মফুল। আপনাকে বডিতে গিয়ে ব্যাখ্যা করতে হবে কেন এটা হার্মফুল, এবং যদি সেটা করতে পারেন তাহলে আপনার প্যারাগ্রাফ মানসম্মত। এবং শেষে গিয়ে সাজেশন দিতে হবে যে ধূমপান করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তা নাহলে কিন্তু ভবিষ্যৎ আঁকাবাঁকা হয়ে যাবে। ইন দিস ওয়ে, এইভাবে ইউ ক্যান স্টিক টু দ্য কন্ট্রোলিং আইডিয়া। তার মানে আপনি প্রথম সেন্টেন্সে, টপিক সেন্টেন্সে এমনভাবে আইডিয়া দিবেন, এমন একটা আইডিয়া সেট আপ করবেন যেটা ব্যাখ্যা করতে গিয়ে আপনার ফুল বডি শেষ, মানে আপনার বডি শেষ না, এটা করলে তো আবার খারাপ শোনায়, মানে আপনার প্যারাগ্রাফের বডি শেষ করে দিবেন, শেষে গিয়ে আপনি টার্মিনেটর ইউজ করবেন। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব যে দ্য ফিচার্স অফ এ গুড টপিক সেন্টেন্স। অনেক সময় লাগতেছে, তাই না? দ্য ফিচার্স অফ এ গুড টপিক সেন্টেন্স। আচ্ছা, আমাদের কিন্তু পৃষ্ঠা অনেকগুলো, কম না, অলমোস্ট 15টা পৃষ্ঠা আছে। তাহলে আমি এক কাজ করি, আজকে ক্লাসটা এখানে শেষ করে দিই। হ্যাঁ, মাইন্ড করেন, অলরেডি 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকালকে আমরা এটা পুরোটা ব্যাখ্যা করব। এবং আমি যতটুকু করালাম আল্লাহর ওয়াস্তে, আমি যতটুকু করাইছি, যদি এতটুকু দেখে না রাখেন তাহলে আগামীকালকের ক্লাসের পড়া বুঝতে আপনাদের কষ্ট হবে। তো আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি অংশটা আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।